আজকে আজকে আমার ভিডিওর যে বিষয়বস্তু সেটা আমরা যেটা আলোচনা করব আজকে সেটা হচ্ছে দানপত্র দলিল কি ক্যান্সেল বা রিভোক করা যেতে পারে, মানে গিফট ডিড সেটা কি ক্যান্সেল করা যেতে পারে, সেটা আজকে আলোচনা। এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি গিফট ডিড কাকে বলে, গিফট ডিড করতে কোনো কী কী চার্জ, কী কী এক্সপেন্স বিয়ার করতে হয় সেগুলো আমরা এর আগের ভিডিওতে দেখেছি। এছাড়া বর্গাদার নিয়েও আমরা বিভিন্ন আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা আলোচনা করব দানপত্র দলিল কি আদৌ ক্যান্সেল করা যেতে পারে, সেটা দান করে দেওয়ার পরে আজকে আমরা সেই ব্যাপার নিয়েই আলোচনা করব। মূলত ফার্স্ট অফ অল জানি যে দানপত্র দলিল কি, মানে গিফট ডিড আমরা কাকে বলবো। একটি দানপত্র দলিল, দেখুন এখানে লেখা আছে, একটি দানপত্র দলিল হলো সেই দলিল যার মাধ্যমে একজন ব্যক্তি একটি স্থাবর অথবা অস্থাবর সম্পত্তি উপহার দেন। এই দানপত্রের উপরে দাতার কোনো শর্ত থাকবে না, আর এই দানপত্র দলিল রাজ্য সরকারের নির্ধারিত চার্জ দ্বারা নিবন্ধিত হবে। তার মানে দানপত্র দলিল মিন্স কি বোঝাচ্ছে, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি বা সংস্থাকে একটি স্থাবর বা অস্থাবর, স্থাবর সম্পত্তি মানে আপনারা জানেন জায়গা, জমি, বাড়ি, ফ্ল্যাট, এগুলো যেগুলো ফিক্সড অ্যাসেট, ইমুভেবল। আর অস্থাবর সম্পত্তি এর বাইরে যেগুলো সম্পত্তি থাকছে, স্থাবর সম্পত্তির বাইরে যেগুলো থাকছে সেগুলো সমস্ত কিছু অস্থাবর সম্পত্তির মধ্যেই পড়ছে। তো সেই সম্পত্তি যদি কাউকে ডিড করে, গিফট ডিড করে দিয়ে দেওয়া হয়, যার মধ্যে সেই মালিকের কোনো শর্ত আর থাকলো না, নিঃস্বার্থভাবে কোনো শর্ত ছাড়াই যখন এটা হ্যান্ড ওভার করে দেওয়া হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে দানপত্র ডিড, গিফট ডিড। সম্পত্তি হস্তান্তর আইন 1882 এবং হচ্ছে সম্পত্তি হস্তান্তর আইন 1882, এই আইনের অধীনে দানপত্র দলিল পড়ে। যে আমরা দানপত্র দলিলটাকে কীভাবে আমরা রাখছি, সেটা মানে পাচ্ছি কীভাবে, জানছি কীভাবে, 1892 সালে যে 1882 সালে যে সম্পত্তি হস্তান্তর আইন হয়েছিল সেইখানে এগুলো এই গিফট ডিটের ডিটেলস আপনি যদি আইনের বই খোঁজেন তাহলে পেয়ে যাবেন। এই আইনটি নির্দিষ্ট করে যে দানপত্র দলিল করার সময় অবশ্যই কোনো আর্থিক লেনদেন হবে না। মানে তুমি গিফট করছো অথচ টাকা পয়সার লেনদেন হচ্ছে, সেটা কিন্তু চলবে না। গিফট মানে পুরোপুরি গিফট, যেখানে কোনো রকমভাবে টাকা পয়সার লেনদেন হবে না। দানপত্র গ্রহীতাকে অবশ্যই দাতার জীবদ্দশায়, কি বলছে, দানপত্র যিনি দানপত্র নিচ্ছেন অবশ্যই দাতার যিনি দিচ্ছেন তার জীবদ্দশায় গ্রহণ করতে হবে। আর সম্পত্তি হস্তান্তর আইনের অধীনে দানপত্র দলিলটি অবশ্যই রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রার অফিসে নিবন্ধনের পরেই তা কার্যকর, মানে আপনাকে অবশ্যই এটা রেজিস্ট্রি করতে হবে। গিফট ডিড আপনাকে গভর্নমেন্টের যা নির্ধারিত চার্জ আছে সেই চার্জ দিয়ে আপনাকে সেটাকে রেজিস্ট্রি করতে হবে। রেজিস্ট্রি করার পরে সেটা বহাল থাকবে, কার্যকরী হবে। আর উইদাউট রেজিস্ট্রি এটার কোনো ভ্যালিডিটি থাকছে না। সো আপনাকে সরকারের নির্দিষ্ট করে দেওয়া যে চার্জ, সেখানে দুটো পার্ট হয়। যেমন একটা হচ্ছে আপনি রক্তের সম্পর্কে, ব্লাড রিলেশনে যারা থাকছে তাদেরকে আপনি গিফট করতে পারেন, সেক্ষেত্রে চার্জটা থাকে টোটাল মার্কেট যা ভ্যালু থাকে, প্রপার্টির যে মার্কেট ভ্যালু থাকছে সেই মার্কেট ভ্যালু 0.5%, মানে 0.05% হিসাবে একটা চার্জ দিতে হয়। চার্জ দিয়ে আপনাকে স্ট্যাম্প ডিউটি পে করে সেটাকে রেজিস্ট্রি করতে হয়। মানে 1 লাখে 0.5% মানে 1 লাখে আপনার হচ্ছে পেমেন্ট করতে হচ্ছে 500 টাকা। আর যদি রক্তের সম্পর্ক না হয়, এমনি কোনো প্রিয়জন, আপনি কাউকে পছন্দ করেন, ভালোবাসছেন, আপনি তাকে দিতে চাইছেন, সেই ধরনের রিলেশন, মানে নিজের রক্তের সম্পর্ক, ফ্যামিলির বাইরে কাউকে যদি দিতে চাইছেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে
যদি গ্রামাঞ্চলে হয়ে থাকে তাহলে আপনাকে রুরাল বেল্ট হলে 5%, মানে 5% হারে স্ট্যাম্প ডিউটি দিতে হবে, মানে 1,05,000 টাকা হিসাবে। আর শহরাঞ্চলে মানে মিউনিসিপ্যাল বলুন আর কর্পোরেশন বলুন, দুটো জায়গাতেই সেক্ষেত্রে আপনাকে দিতে হবে 6%, 6% হারে, মানে 1,06,000 টাকা হিসাবে আপনাকে পে করতে হবে সরকারকে স্ট্যাম্প ডিউটি। এছাড়া রেজিস্ট্রেশন চার্জ যেটা নর্মাল আছে 1% হিসাবে, 1% হিসাবে রেজিস্ট্রেশন চার্জ পে করতে হয়। এবারে মেন মুদ্রাতে আসি, মেন যে আলোচ্য বিষয়, যে দানপত্র দান করে দেওয়া হলো। তো দান করে দেওয়ার সময় আপনাকে মাথায় রাখতে হবে আপনি সুস্থ মস্তিষ্কে, মানে একবার ডিড হয়ে গেলে সেটাকে কিন্তু নর্মালি রিভোক করা যায় না। রিভোক করাটা মানে ক্যান্সেল করাটা, প্রত্যাহার করাটা যা মানে খুবই কঠিন ব্যাপার, সেটাকে প্রমাণ করতে হবে করতে গিয়ে। নর্মাল যদি কোনো ডিড ক্যান্সেলেশনের ব্যাপার থাকে সেটা যত সহজেই ডিড ক্যান্সেল করে দেওয়া যেতে পারে, গিফট ডিড কিন্তু অত সহজভাবে ক্যান্সেল করা যায় না। গিফট ডিডের ক্যান্সেলেশনের অ্যাকচুয়াল প্রভিশন নেই। বিশেষ কিছু ক্ষেত্রে সুপ্রিম কোর্টের গাইডলাইনে বিশেষ কিছু অর্ডার বেরিয়েছে, সো সেটা খুবই সীমিত, তার জায়গাও খুবই সীমিত। তাই আপনাদেরকে বলবো, যখন আপনারা গিফট কাউকে করবেন, চিন্তা ভাবনা করছেন গিফট ডিড করবেন, তো সেটা অবশ্যই খুবই ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে সুস্থ মস্তিষ্কে ভেবে চিনতে সেগুলো আপনাকে করতে হবে। সো নর্মালি এই গিফট ডিড প্রত্যাহার করার বিশেষ কোনো অপশান নেই, খুবই সামান্য কিছু শর্ত আছে। যেমন সেটা আইনেও বলা আছে, সম্পত্তির যে হস্তান্তর আইন আছে 1882, এরকম সম্পত্তি হস্তান্তর আইন 1882 সালের, সেখানে 126 নম্বর ধারায় কিছু বিশেষ শর্ত আছে। সেই শর্ত যদি অ্যাপ্লিকেবল হয়, সেই শর্ত যদি পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে ক্যান্সেলেশনের একটা অপশান থাকে। তাও সেটাকে প্রুভ করতে হয়, তারপরেই তার জন্য সময় সাপেক্ষ এবং যথেষ্ট কঠিন ব্যাপারটা হয়ে থাকে। যাই হোক, আমি সেগুলো বলি। কী বলছে, দাতা এবং গ্রহীতার মধ্যে পারস্পরিক চুক্তির মাধ্যমে যদি গিফট ডিড করা হলো, কিন্তু সেটা মনে হলো তাদের যিনি দাতা এবং গ্রহীতা তারা নিজেরা বসে আলোচনা করে যে এটাকে আমরা ক্যান্সেল করতে চাইছি, সেরকম যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে প্রত্যাহার করা যেতে পারে। যদি দানপত্র দলিলের প্রত্যাহারের কোনো চুক্তি সম্পর্কিত বিষয় নিবন্ধিত করা থাকে, মানে কোনো কারণে সেটাকে ক্যান্সেল করা হবে, প্রত্যাহার করা হবে, সেই ধরনের কোনো কিছু যদি মেনশন করা থাকে গিফট ডিডের মধ্যে, সেক্ষেত্রে ক্যান্সেল করা যেতে পারে। আর দাতার মতামত যদি কোনো ভুল পথে ভুল বুঝিয়ে, প্রভাব খাটিয়ে বা ষড়যন্ত্র করে নেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে দানপত্র দলিল ক্যান্সেল হবে। হ্যাঁ, যদি দানপত্র করা হয়েছে কিন্তু সেটা ভুল বুঝিয়ে করা হয়েছে, ওটা হওয়ার প্রভিশন ছিল না, সেটা ভুল বুঝিয়ে করা হয়েছে, হওয়ার প্রভিশন ছিল না, বা তাকে কনস্পিরেসি ষড়যন্ত্র করা হয়েছে মনে হয়, বা প্রভাব খাটানো হয়েছে, পাওয়ার দেখিয়ে, ভয় দেখিয়ে, মূলত যেটাকে বলে লিখিয়ে নেওয়া, সেই ধরনের কিছু করা হয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা হয়ে যাবে আপনার রিভোক করা, সেক্ষেত্রে যেতে পারে। দানপত্র দলিলের কোনো শর্ত পূরণ করতে কোনো গ্রহীতা না পারলে, দানপত্রে কিছু শর্ত থাকে, সেই শর্ত যদি যথোপযুক্তভাবে পূরণ করা না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটাকে ক্যান্সেল করা যেতে পারে। গ্রহীতা যদি পুরো কমপ্লিট করতে না পারেন, সেক্ষেত্রে সেটা ক্যান্সেল হতে পারে সেই দানপত্র দিয়ে। যদি দানটি কোনো বেআইনি উদ্দেশ্যে করা হয়ে থাকে, হ্যাঁ, এটা গিফট করা হয়েছে, কিন্তু গিফটটা যদি কোনো বেআইনি উদ্দেশ্য যদি ক্লিয়ার না থাকে, কোনো যদি বেআইনি উদ্দেশ্য করা হয়ে থাকে, তো সেক্ষেত্রে সেই ডিডটিকে ক্যান্সেল করা যেতে পারে। দানপত্রটি যদি কোনো সিনিয়র সিটিজেন করেছেন, যিনি মেন্টালি সাউন্ড নন, অথচ
মানে দেখা যাচ্ছে বা এই যে গিফট করে দেওয়া হলো, এর গিফট করার যে মানে রেজাল্ট কী, ফলাফল কী হতে পারে, এটা সম্পর্কে তিনি যদি যথোপযুক্তভাবে ওয়াকিবহাল না হন, সেটা যদি প্রুফ করা যায়, তো সেক্ষেত্রে এই গিফট ডিড ক্যান্সেল হয়। তো নর্মালি আইনি হিসাবে দেখতে গেলে গিফট ডিড ক্যান্সেল করা প্রভিশন একটু কঠিনই ব্যাপার। তো এই বিশেষ ক্ষেত্রগুলোতে, বিশেষ ব্যাপারগুলোতে প্রুভ করে সেটাকে ক্যান্সেল করানো যেতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দানপত্র দলিল যখন করা হবে বা যিনি করছেন, তাকে সুস্থ মস্তিষ্কে সমস্ত দিক বিচার বিবেচনা করে চিন্তাভাবনা করে করাটাই শ্রেয় বলে আমাদের মনে হয়। বাকিটা আপনার নিজস্ব চিন্তাভাবনা। সো এই ভিডিওটা, এই সাবজেক্ট ম্যাটার আমি এখানেই ক্লোজ করছি। তো ভিডিওটা এত অবধি থাকছে। নেক্সট আমরা আরও আলোচনা আনবো জমির রেজিস্ট্রেশন, ল্যান্ড রেজিস্ট্রেশন, প্রপার্টি রেজিস্ট্রেশন ব্যাপারে আরও ডিটেলস কথা বলবো। জিএসটি কীভাবে অ্যাপ্লিকেবল হবে প্রপার্টি রেজিস্ট্রেশনের সঙ্গে। তো ল্যান্ডের ক্ষেত্রে কোনো রেজিস্ট্রেশন জিএসটি থাকছে কি না, কি শুধু ফ্ল্যাট বা বাড়ি বিক্রির জন্য জিএসটি থাকছে, ইন ডিটেলস এগুলো আমি পরে আলোচনা করব। আরও অন্যান্য ভিডিও আমার কন্টিনিউ আসতে থাকবে আমাদের। তো সেগুলো আপনারা দেখলে আপনাদের সেটা অনেকটা সুবিধা হবে। আর আপনাদের কিছু বক্তব্য থাকলে আপনারা আমাদেরকে ডিরেক্ট ইমেল করুন, অথবা আপনারা আমাদেরকে কমেন্ট করুন, ভিডিওতে কমেন্ট করুন। আমরা চেষ্টা করব আপনাদের যে রিকোয়ারমেন্ট, আপনাদের যে কোয়েশ্চেনগুলো, সেগুলোকে যদি যতটা আমাদের দ্বারা পসিবল হবে, আমরা সেগুলোকে আপনাদের সামনে প্রেজেন্ট করে ক্লিয়ার করার চেষ্টা করব। তো আজকে এত অবধি। ভিডিওটি দেখলেন আপনারা, দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন আমাদের সাথে। তো এখানেই ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।